প্রথমত হচ্ছে কি আমাদের নিউ ফাইল ক্রিয়েট করতে হবে, এটা তো আমরা সবাই জানি। এখানে ফাইলে যাওয়ার পর এমটি ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা ফাইল সেভ করব। সেভ করার ক্ষেত্রে আমাদের ফাইলের নাম দিলাম সাপোজ ক্লাস। এখন সি এর ক্ষেত্রে আমরা এক্সটেনশন দিয়েছিলাম ডট সি, কিন্তু সি প্লাস প্লাস এর ক্ষেত্রে আমরা এক্সটেনশন দেব ডট সিপিপি। এই ডট সিপিপি এক্সটেনশনে আমরা ফাইল সেভ করব। তারপর ডিফারেন্স আসে হেডার ফাইলের মধ্যে। সিতে আমরা stdio.h হেডার ফাইল ইউজ করছি, বাট সি প্লাস প্লাসে আমরা ডিফারেন্ট হেডার ফাইল ইউজ করব। এখন আমরা হচ্ছে গিয়ে হেডার ফাইল আইও স্ট্রিম হেডার ফাইল আছে, এটা হচ্ছে গিয়ে বেসিক হেডার ফাইল। এখন আইও স্ট্রিম হেডার ফাইল ইউজ করলে সমস্যা হয় যে আমরা যখন অন্য কিছু যেমন ম্যাথ রিলেটেড কিছু করতে হলে আমাদের ম্যাথ.h হেডার ফাইল ইউজ করতে হয়। বাট সি প্লাস প্লাসের মধ্যে কম্পিটিটিভ প্রোগ্রামিং ক্ষেত্রে সবাই একটা হেডার ফাইল ইউজ করে, সেটা হচ্ছে bit/.h। c++.h এই হেডার ফাইল। এই হেডার ফাইল হচ্ছে গিয়ে সি প্লাস প্লাসের মধ্যে যত এক্সিস্টিং হেডার ফাইল আছে সবগুলো একসাথে কম্বাইন করে এই একটা হেডার ফাইলের মধ্যে রাখা হয়েছে। এই যার কারণে আমাদের বাকি হেডার ফাইলগুলো মুখস্থ করতে হয় না। আর স্বাভাবিক আমরা কন্টেস্ট টাইমে 10-12টা হেডার ফাইল লিখতে যাব না। আমাদের যেহেতু একটা হেডার ফাইলের মধ্যে সবকিছু আছে, তাইলে আমরা এই একটা হেডার ফাইল ইউজ করব। তারপর আমরা লিখবো যে ইউজিং নেম স্পেস std, তারপর আমাদের মেইন ফাংশন। এইটুকুই শুধু আমাদের ডিফারেন্স। এখানের মধ্যে আমরা নতুন পাইছি যে আমাদের হেডার ফাইল নতুন আসছে, তারপর এই একটা লাইন নতুন আসছে। এবং এই লাইন ইউজ করার পিছনের কাহিনী আস্তে আস্তে যখন নিজেরা একটু অ্যাডভান্স যাবা তখন বুঝতে পারবো। এখন বললেও অনেক হার্ড লাগবে যে এই লাইন আমরা কেন ইউজ করব। এখন কথা হচ্ছে তারপরে আমরা কি করব, একটা বেসিক প্রবলেম নেই, যাতে আমাদের একটা ইনপুট দিবে এ, আমরা এ ইনপুট নিব, তারপর এ এর ভ্যালু আমরা আউটপুট দিব। এখন আমাদের সি এর মতো সেম আমরা একটা এ ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করার পর সিতে কিন্তু আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতাম, স্ক্যানএফ দিতাম। তারপর এইখানের মধ্যে আবার ফরম্যাট স্পেসিফায়ার দিতে হইতো, এখানে এ। এটা কিন্তু অনেকটা একটু বোরিং কাজ, যার কারণে সি প্লাস প্লাসের মধ্যে ডিরেক্ট ইনপুট নেওয়া যায়। ইনপুটের ক্ষেত্রে আমরা সিইন ইউজ করব। সিইন ইউজ করার পর এই সিম্বলটা ইউজ করব, করার পর এখানে জাস্ট ভেরিয়েবল নেই, তারপর আমরা আমাদের সেমিকোলন। এই পোর্শনটার কাজ হচ্ছে কি আমাদের এ ভেরিয়েবল ইনপুট নিছে। আর আউটপুটের ক্ষেত্রে এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে যে আমাদের মাঝে মধ্যে হয় কি আমরা লং ডিক্লেয়ার করছি, কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার আমরা লং এর দেই নাই, ইন্টিজারে দিছি, যার কারণে কোডে রং দিতেছে। কিন্তু সি প্লাস প্লাসের মধ্যে এই প্যারাটা নাই। এখানে ইনপুট নিতে হলে ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লেয়ার করতে হয় না, কিছু মেনশন করতে হয় না, ডিরেক্ট ইনপুট নিলে হয়। তারপর আউটপুটের ক্ষেত্রে আমরা আগে আউটপুট দিতাম প্রিন্টএফ দিয়ে, printf%d। এখন আমরা এইটা ইউজ করব না, আমরা সি ইন, এটাকে যদি আমরা দুইটা পোর্শনে ভাগ করি যে সি ইন, সি দিয়ে মেবি ক্যারেক্টার ইন। এখন হচ্ছে আমরা আউটপুটের ক্ষেত্রে সি আউট ইউজ করব। এখন একটা জিনিস এখানে খেয়াল করা আছে যে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাদের এই যে সিম্বল এইটা আর আউটপুটের ক্ষেত্রে এটা কিন্তু একটা ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা একটু খেয়াল রাখতে হবে। তারপর এখন আমরা আউটপুট শো করছি, আউটপুট শো করার পর আমাদের এখন নিউ লাইন দিতে হয়। নিউ লাইন দেওয়া মানে কি, সাপোজ আমি আউটপুটের মধ্যে একটা লাইনের মধ্যে এমইউ লিখলাম, লেখার পর আমরা নিউ লাইন দিব মানে পরবর্তী লাইনে যাব। তার মানে আমরা এই লাইন থেকে ব্রেক করব, এই লাইন এন্ড করব। লাইন যেহেতু আমরা এটা এন্ড করব, তার আর সেজন্য আমাদের সি প্লাস প্লাসের মধ্যে একটা কিওয়ার্ড আছে এন্ডেল। এই এন্ডেলের মানেই হচ্ছে নিউ লাইন। এখন যদি আমরা এটা রান করি, আমরা ইনপুট দিলাম 100, আমাদের আউটপুট আসছে 100।
এই জিনিসটা কারো কনফিউশন থাকলে বলো, কারণ এর নেক্সট সবকিছু সি প্লাস প্লাস দিয়ে করবে। এনিওয়ান? বা কনফিউজ না থাকলেও বলো যে ভাই পরের টপিকে মুভ করি। কি বলবো, আমি কি এই জায়গায় বলছি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে কেউ কি কিছু বলছো? আচ্ছা, আমাদের আরেকটা জিনিস আছে যে আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের প্রবলেম তো আমরা সাবমিট করার সময় এখানে ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা জিসিসি এইটা ইউজ করতাম সি এর জন্য, জিএনইউ জিসিসি। তারপর এখন যেহেতু আমরা সি প্লাস প্লাসে করতেছি, আমরা জিএনইউ জি প্লাস প্লাস 17 অথবা জিএনইউ জি প্লাস প্লাস 23। এবং অনেক অনলাইন জাজ আছে যেখানে 17 বা 23 পাওয়া যায় না, বাট আমাদের জিএনইউ জি প্লাস প্লাস থাকার পর এখানে 13 আছে, 14 আছে, এরকম থাকতে পারে, বা 11। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা জি প্লাস প্লাস এইটা সিলেক্ট করছি, এইটা সিলেক্ট করার পর আমাদের কোড সাবমিট দিতে হবে। এখন আজকের টপিক মেন হচ্ছে গিয়ে টাইম কমপ্লেক্সিটি নিয়ে। প্রথমে স্টার্টিং হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, আর এর আগে হচ্ছে গিয়ে আমাদের সাবমিশন ভার্ডিক্ট যে জিনিসগুলো আছে, যে আমাদের কোড অ্যাকসেপ্টেড হলে আমাদের এসি শো করে। আমরা একটা প্রবলেম সাবমিট দেওয়ার পর আমাদের যদি এসি শো করে তাহলে যে এটা অ্যাকসেপ্টেড, তারপর ডাব্লিউ এ যদি শো করে রং আনসার, তারপর টিএলই। কেউ কি টিএলই খাইছো? কেউই কখনো টিএলই খাও না? এটা কেমনে পসিবল? টিএলই মানে হচ্ছে কি আমাদের টাইম লিমিট এক্সিট। আমাদের প্রত্যেকটা প্রবলেমের মধ্যে একটা টাইম লিমিট দিয়ে দেয়, যদি সেই টাইম লিমিট ক্রস করে তাহলে আমাদেরকে সেটা টিএলই দেখায়। তাহলে আমাদের আজকের যে অফিসিয়াল টপিক সেটা স্টার্ট করে হচ্ছে কি আমাদের টাইম কমপ্লেক্সিটি। কারণ টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি সেটা নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে? এনিওয়ান? আচ্ছা, কেউ কি কথা বলতেছি না? না, আমার ডিসকর্ডে আমি শুনতেছি কোনটা। আচ্ছা, এখানে চ্যাটের মধ্যে রেসপন্স করলে একটা সমস্যা হয় কি, আমি তো চ্যাট বক্স দেখি না, আমি তো অন্য একটা সাইটের মধ্যে থাকি, তাহলে ওই রেসপন্সটা দেখা যায় না, যেহেতু আমার পিসি নোটিফিকেশন অফ করা। তাই একটু আনমিউট হয়ে রেসপন্স করলে ভালো হয়। আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে একটা প্রবলেম রান হওয়ার যতটুকু, রান বলতে এটা কম্পাইল হওয়ার যতটুকু টাইম লাগে। এটা হচ্ছে সাপোজ আমার একটা কোড লিখছি, int a int a, এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে জাস্ট আমার এটা কেমনে বলি,
এটা কম্পাইল হতে যতটুকু টাইম লাগে কোড এক্সিকিউট হইতে, কারণ এই টাইম কমপ্লেক্সিটি কিভাবে ক্যালকুলেট করতে হয় কোডের, সাপোজ আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টের মধ্যে কিন্তু একটা টাইম লিমিট দিয়ে দেয়। যদি আমরা আমাদের প্রিভিয়াস কন্টেস্টের একটা প্রবলেম আনি, এখানে দেখো যে এখানে একটা টাইম লিমিট দিয়ে দিছে, টাইম লিমিট 2000 মিলি সেকেন্ড। কোন কথা হচ্ছে সেই টাইম লিমিট আমরা বুঝবো কিভাবে যে আমাদের কোড টিএলএ খাবে কি খাবে না। বেসিক্যালি একটা অ্যাপ্রক্সিমেট 10⁸ অপারেশন 1 সেকেন্ডে পাস করে। এখন হচ্ছে কি আমাদের অপারেশন কি, অপারেশন হচ্ছে সাপোজ আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করছি, এইটা কিন্তু আমাদের একটা অপারেশন, মানে আমার কোডের মধ্যে টোটাল কয়টা অপারেশন হয়েছে ওইটার উপর ডিপেন্ড করে আমার কোডের টাইম কমপ্লেক্সিটি কত। এখন টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে সাপোজ আমি যদি একটা লুপ চালাই, একটা ফর লুপ চালাইলাম 1 থেকে n পর্যন্ত, আর ভিতরে আমি জাস্ট খালি প্রিন্ট করলাম যে ওকে, প্রিন্ট করলাম ওকে, প্রিন্ট করলাম। এখন আমার এই যে কোড, এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত হবে কেউ কি বলতে পারবা? হ্যাঁ, এটার টাইম কমপ্লেক্সিটি n হবে। আচ্ছা, এখন যে রেসপন্স করছো তুমি একটু রিয়েক্ট করো তো, আমার সাউন্ড শুনি নাই। ভয়েস ফুল তো, তারপর সাউন্ড শুনি না কেন ডিসকর্ডের? রাকিব একটু রেসপন্স করতো, সাউন্ড তো ঠিক আছে। আচ্ছা, আমার এইটার টাইম কমপ্লেক্সিটি, ইয়েস ইয়েস, কোন টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমার একটা বেসিক থেকে যদি নেই, সাপোজ আমার একটা এরে আছে, n সাইজের একটা এরে আছে, এর মধ্যে আমার এলিমেন্ট আছে 2 4 1 3 4 5। এখন আমি এর মধ্যে আমার 5 খুঁজে বের করব। 5 খুঁজে বের করতে আমার অপারেশন কয়টা লাগবে? সাপোজ প্রথমে আমি প্রথম ইন্ডেক্সে যাব, যাওয়ার পর দেখবো 5 আছে কিনা নাই, তারপর সেকেন্ড ইন্ডেক্সে যাব, যাওয়ার পর দেখবো 5 আছে কিনা নাই, তারপর থার্ডে যাব, ফোর্থ ফিফথে যাব, আমার 6 ইন্ডেক্সে গিয়ে 5 পাবো। তার মানে এখানে আমার অপারেশন হয়েছে 6টা আমার, আর 6 হচ্ছে গিয়ে আমার n এর ভ্যালু। 1 থেকে n পর্যন্ত লুপ চালানো লাগছে। এখন যদি আমি 5টা এইখানে পেয়ে যেতাম, ফার্স্ট ইন্ডেক্সের মধ্যে আমার 5 থাকতো, এখানে আমার 5 থাকতো, তাইলে কিন্তু আমি প্রথম অপারেশনের মধ্যেই 5 পেয়ে যেতাম। আর যেহেতু আমি 5 অলরেডি পেয়ে গেছি, তাইলে আমার এরপরে আর লুপ চাইলে বাকিগুলো চেক করার কোনো মানে নাই, আমি এখানে ব্রেক করে দিতাম। তার মানে আমার জাস্ট একটা অপারেশনে আমরা পেয়ে যেতাম। আবার যদি আমাদের 5 এখানেও থাকতো না, মাঝখানে থাকতো, তাহলে আমরা এইখানে 5 পাওয়ার পর এখান থেকে ব্রেক করে দিতাম। কোন হচ্ছে কি এখানে কিন্তু আমরা 3টা কেস পাইছি, যে 5 আমার স্টার্টিং এ আছে, অথবা 5 মাঝখানে কোনো একটা জায়গায় আছে, অথবা 5 একদম লাস্টে আছে। এখন যদি আমার 5 স্টার্টিং এ থাকে আর আমি ফার্স্ট এলিমেন্ট চেক করে 5 পেয়ে গেছি, তার মানে তো এইটা আমার বেস্ট টাইম কমপ্লেক্সিটি। এটা বুঝছো? এই কোডের মধ্যে 5 হচ্ছে গিয়ে আমার বেস্ট টাইম কমপ্লেক্সিটি, এটা আমার বেস্ট। আর তারপর আমি মাঝখানের কোনো একটা জায়গায় যদি 5 পাই, তার মানে এটা হবে কি আমার এভারেজ টাইম কমপ্লেক্সিটির ভিতরে পড়বে, এভারেজ। আর যদি সবার লাস্টে গিয়ে পাই, তার মানে আমার প্রত্যেকটা এলিমেন্ট চেক করতে হয়েছে,
এর মধ্যে আমার 6টা এলিমেন্ট আছে, আমি 6 নাম্বারে এসে 5 পাইছি, তার মানে প্রত্যেকটা এলিমেন্ট চেক করতে হইছে। এটা হচ্ছে কি আমার ওর্স্ট টাইম কমপ্লেক্সিটি, ওর্স্ট কেসের মধ্যে। এটা হচ্ছে কি আমার ওর্স্ট কেস, আর এটা হচ্ছে এভারেজ কেস, এটা হচ্ছে বেস্ট কেস। এখন বেস্ট কেস আর এভারেজ কেস এই দুইটা নিয়ে কিন্তু আমাদের তেমন একটা মাথা ব্যথা নাই, কারণ আমরা সব সময় কাজ করব ওর্স্ট কেস নিয়ে। একটা কোড লেখার সময় আমরা একদম ওর্স্ট কেসের মধ্যে টাইম কমপ্লেক্সিটি কি হতে পারে সেইটা চেক করব, কারণ আমরা তো শিওর না যে আমাদের 5 মাঝখানে অথবা প্রথমে থাকবে। এখন আমরা যদি মাঝখানে অথবা সাপোজ আমরা এখানে প্রথমে 5 আছে, এইটা চিন্তা করে কোড লিখলাম, কিন্তু আমাদের সব সময় 5 দিয়ে দিল সবার শেষে, তাইলে কিন্তু আমাদের কোড টিএলই দিবে। যার কারণে আমরা সব সময় ওর্স্ট কেস নিয়ে চেক করব। টাইম কমপ্লেক্সিটির আবার কিছু টাইপস আছে। টাইপসের ক্ষেত্রে আমার আচ্ছা বেস্ট কেস যেটা, ওর্স্ট কেস যে টাইম কমপ্লেক্সিটি, এটাকে আমার ও অফ, এখানের মধ্যে সাপোজ আমার এন, আমার ওর্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি বিগ ও, এটাকে বলা হয় বিগ ও, বিগ ও। আর এন হচ্ছে কি আমার টোটাল অপারেশন কয়টা লাগছে, এন সংখ্যক অপারেশন লাগছে এইটা। এখন টাইম কমপ্লেক্সিটির কিছু টাইপস আছে। যদি আমার ও 1 হয়, এটা হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। এগুলা আসলে মুখস্থ করা লাগবে না, এগুলা প্র্যাকটিস করতে করতে অটো হয়ে যাবে। তারপর আমাদের ও এন যেটা, এটা হচ্ছে গিয়ে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি, লিনিয়ার, এটা হচ্ছে লিনিয়ার। আচ্ছা, এগুলো মুখস্থ না করার জন্য কিন্তু এগুলো যদি একবার বুঝো তাইলেই হয়ে যাবে। যেমন এইটা আমাদের কনস্ট্যান্ট কেন, সাপোজ আমি একটা ভেরিয়েবল ইন্টিজার এ ডিক্লেয়ার করলাম, তো এইটা কিন্তু আমার জাস্ট একটাই অপারেশন, তাই না? এখানের মধ্যে আমি চাইলেও আর কোনো অপারেশন করতে পারবো না, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি মানে আমার একটাই অপারেশন করছি, যার কারণে এটা কনস্ট্যান্ট, জাস্ট অপারেশন একটা হয়েছে। আর ও অফ এন এটা লিনিয়ার কেন, কারণ ও অফ এন, এন আমাদের টাইম কমপ্লেক্সিটি কখন হয়, সাপোজ আমরা এন সংখ্যক অপারেশন করছি, 1 থেকে n পর্যন্ত যদি আমরা লুপ চালাই, এখানে কিন্তু আমরা লিনিয়ারি লুপ চালাইছি, প্রথমে 1, বাদে 2, বাদে 3, 4 আপ টু 10। এই জিনিসটা কিন্তু লিনিয়ারলি চলে, যে 1 2 3 4 5 6 এভাবে 10 n পর্যন্ত, যার কারণে এটাকে বলা হয় লিনিয়ার। তারপরে আছে কোয়াড্রিক। কোয়াড্রিক হচ্ছে গিয়ে ও n স্কয়ার, এটা হচ্ছে আমাদের কোয়াড্রিক। এগুলো নাম মনে না রাখলেও হবে, নাম শুধু একাডেমিকে কাজে লাগে। এগুলো বেসিক্যালি জাস্ট খালি কোড দেখে যদি বুঝো যে এটার টাইম কমপ্লেক্সিটি n স্কয়ার, তাইলেই হবে। কোন প্রত্যেকটা টাইম কমপ্লেক্সিটির কোড লিখে দেখাবো, সমস্যা নাই। তারপর হচ্ছে কিউবিক। এখন যদি আমার স্কয়ার থাকে কোয়াড্রিক হয়, তাহলে কিউবিকের ক্ষেত্রে আমাদের কি থাকবে, n কিউব। আবার এক্সপোনেনশিয়াল হচ্ছে কি আমাদের অফ টু দি পাওয়ার n, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি। তারপরে আছে যে ফ্যাক্টোরিয়াল টাইম কমপ্লেক্সিটি অফ n ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ইম্পর্টেন্ট হচ্ছে কি লগারিদম টাইম কমপ্লেক্সিটি অফ লগ n, অফ লগ n হচ্ছে কি আমাদের লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি। আর অফ n ইনটু লগ n, n ইনটু লগ n এটা হচ্ছে লিনিয়ারিদমিক। এখানে কিন্তু আমার লিনিয়ার আর লগারিদমিকের মিক্স, আমাদের একটা অপারেশন লিনিয়ার করতেছি, তার পাশাপাশি লগারিদমিক কো করতেছি, তার মানে এটা হচ্ছে আমাদের লিনিয়ারিদমিক। এটার টাইপিং হচ্ছে, স্পেলিং হচ্ছে লিনিয়ার দমিক।
ওকে, এইগুলা বেসিক্যালি আমাদের মোস্ট অফ দ্য টাইম কাজ করতে হয় অফ ওয়ান, তো আর আমাদের তেমন একটা অবজার্ভ করতে হয় না, কারণ আমরা তো একটা কনস্ট্যান্ট তো আমাদের কাজ করতেই হবে। আমাদের বেশিরভাগ সময় কাজে লাগে অফ এন, তারপর অফ লগ এন আর এন লগ এন, এন লগ এন, এই আমাদের এইগুলো কাজে লাগে। বাট এগুলো হচ্ছে যদি তুমি অফ এন বুঝো, তাহলে এন স্কোয়ার, এন কিউব এগুলা বুঝতে যেমন একটা সমস্যা হবে না। আর টু, আমাদের টু দি পাওয়ার এন এক্সপোনেনশিয়াল যেটা, এটা হচ্ছে যখন আমরা রিকারশন করব তখন টোটালি ফিল করতে পারবো যে আমার টু দি পাওয়ার এন কখন হয়, টাইম কমপ্লেক্সিটিটা। এখন আমাদের এইগুলা করলেই হবে। এখন হচ্ছে গিয়ে আমরা টাইম কমপ্লেক্সিটি কোড দেখে কিভাবে বুঝবো যে আমার এই কোডের টাইম কমপ্লেক্সিটি এত হতে পারে। আমরা যদি কোড লিখি, সাপোজ আমাদের একটা এন ইনপুট নিতে হবে। আচ্ছা, সি প্লাস প্লাসে কোড করলে যদি কারো একান্ত সমস্যা হয়, যে বুঝতে বেশি কষ্ট হয়, তাহলে বলতে পারো আমি সিতে কোড করবো। বাট আমাদের সি প্লাস প্লাসে শিফট হতে হবে, আমরা কিছু বিল্ট ইন ফাংশন শিখবো আপকামিং কন্টেস্টের জন্য, যেগুলা সি প্লাস প্লাস দিয়ে ভালো হয়। তারপর আমরা সিতে যে স্ট্রিং শিখছিলাম সেটার একটা বিল্ডিং ডাটা টাইপ আছে সি প্লাস প্লাসের মধ্যে, জাস্ট স্ট্রিং নামের, স্ট্রিং এস। এটা আমাদের একটা স্ট্রিং, একটা ডাটা টাইপ আছে যেটা আমাদের সি প্লাস প্লাসের ক্যারেক্টার অ্যারে টাইপের ছিল সিতে। আমাদের এইটা শিখতে হলো সি প্লাস প্লাস লাগবে, যার কারণে আমরা সি প্লাস প্লাসে শিফট হয়েছি। আচ্ছা, এখন আমরা অফ এন টাইম কমপ্লেক্সিটি দেখবো। সাপোজ আমার এন ইন্টিজার দিছে, এটার একদম ইজি এক্সাম্পল হচ্ছে আমি 1 to n পর্যন্ত লুপ চালাবো। এখানে এটা কিন্তু আমাদের অফ এন টাইম কমপ্লেক্সিটি, কারণ আমরা 1 to n পর্যন্ত লুপ চালাইছি। এটাকে যদি আমরা রান দিলে আমাদের 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করবে। যদি আমরা 10 দেই, 10। আবার এখন হচ্ছে গিয়ে আমরা ভিতরে যদি আরেকটা লুপ চালাই, সবাই তো আমাদের নেস্টেড ফর লুপ শিখছো তাই না? তো নেস্টেড ফর লুপের টাইম কমপ্লেক্সিটি কত হয় সেটা অবজার্ভ করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা এখানে 5 দিই, আচ্ছা নেস্টেড লুপের টাইম কমপ্লেক্সিটি কত কেউ একজন বলতে পারবো? বলতে না পারলেও আমাদের এইখান থেকে চেক করে বলতে পারো যে আমাদের এখানে টোটাল অপারেশন কয়টা হয়েছে, টোটাল প্রিন্ট আমাদের কয়টা হয়েছে, সেটা যদি খেয়াল করতে পারো তাইলেই হবে। এই নাম্বারগুলো কয়টা প্রিন্ট হয়েছে, তাইলে কিন্তু টাইম কমপ্লেক্সিটি বের হয়ে যাবে। হ্যাঁ, n ইন্টু এন, n ইন্টু এন বেসিক্যালি হচ্ছে কি আমাদের n স্কোয়ার।
এইটা কিভাবে হয়? আমরা এইটা জানি যে আমাদের এই যে বাইরের যে লুপ আছে, আমরা আপাতত এই লুপটাকে ইগনোর করি। আমাদের এই লুপ যদি ইগনোর করি, আমাদের এই যে বাইরের যে লুপ আছে, এই লুপের টাইম কমপ্লেক্সিটি আমাদের কত? n। এখানে কিন্তু আমাদের nটা অপারেশন হচ্ছে, i ইকুয়াল টু 1 এর জন্য একবার, আবার 2 এর জন্য, 3 এর জন্য, আপ টু n এর জন্য। আবার প্রত্যেকটা i এর জন্য কিন্তু আবার আমরা এই যে ভিতরে যে লুপ, প্রত্যেকটা i এর জন্য আবার n সংখ্যক বার লুপ চালাইছি। তার মানে যখন আমার i ইকুয়াল 1 ছিল, তখন আবার nটা লুপ চলছে, আবার i ইকুয়াল টু 2 এর জন্য আবার nটা লুপ চলছে, এভাবে আপ টু n, i ইকুয়াল টু n এর জন্য nটা লুপ চলছে। এখন হচ্ছে কি, আমার একটা লুপের জন্য, আমার i ইকুয়াল 1 যখন, একের জন্য আমার ভিতরে লুপ চলছে 1, তাইলে আমাদের n এর জন্য লুপ কত চলবে? স্বাভাবিক আমাদের n ইন্টু n, আর এই n ইন্টু n হচ্ছে গিয়ে কিন্তু n স্কোয়ার। এখন কিন্তু আমাদের আর যে n স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি ছিল সেটাও শেখা হয়ে গেছে। কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন n কিউব টাইম কমপ্লেক্সিটির এক্সাম্পল কেউ একজন বলো, যে এই কোডের মধ্যে আমরা কি করলে আমাদের কমপ্লেক্সিটি n কিউব হয়ে যাবে। এখানে যদি আমরা ভিতরে আবার n সংখ্যক লুপ চালাই, আমরা এখানে কিন্তু বাইরে একবার n সংখ্যক লুপ চলছে, এর ভিতরে আবার n সংখ্যক লুপ চলছে, এর ভিতরে যদি আবার আমরা n সংখ্যক লুপ রান করি, আমার এইখানে যে n ইন্টু n ইন্টু n, এইটার কাজ কি? এইটার কমপ্লেক্সিটি কত? আমার এই লুপের কমপ্লেক্সিটি হচ্ছে n ইন্টু এইটার প্রত্যেকটার জন্য এই লুপের আবার কোড রান করতেছে, তার মানে ইন্টু n, আবার এইটার প্রত্যেকটার জন্য এখানে আবার লুপ রান করতেছে, আবার ইন্টু n। এটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের n কিউব। টাইম কমপ্লেক্সিটি নিয়ে আসলে ভাবে মুখস্থ করার মতো কিছু নাই, এটা প্র্যাকটিস করতে করতে একটু আইডিয়া হয়ে যায় যে আমার কোডের টাইম কমপ্লেক্সিটি কত হবে, আর প্রবলেম সলভিং করে টাইম কমপ্লেক্সিটি শিখতে হয়। এভাবে মুখস্থ করলে দেখা যায় যে কোনো কাজে আসে না, যার কারণে টাইম কমপ্লেক্সিটি জাস্ট একটা ধারণা দেয়া যে টাইম কমপ্লেক্সিটি বলতে একটা জিনিস আছে। আবার আরেকটা জিনিস দেখানোর আছে টাইম কমপ্লেক্সিটির মধ্যে, যে আমরা বেসিক্যালি জানি যে এক সেকেন্ডে অ্যাপ্রক্সিমেট 10⁸ অপারেশন পাস হয়, এটা এক সেকেন্ডে অ্যাপ্রক্সিমেট। এখন আমাদের কোডে আমরা চাইলেই কিন্তু 10⁸ এর বেশি লুপ রান করতে পারবো না, মানে আমাদের টাইম কমপ্লেক্সিটির ভ্যালু 10⁸ ক্রস করতে পারবে না। এখন সাপোজ আমাদের n ইকুয়াল টু 10⁵ দিয়ে দিল। এখন যদি আমরা n স্কোয়ার কোনো কাজ করি, আমরা n এর দুইটা লুপ পাশাপাশি কাজ করলাম, যে একটা লুপ দিলাম এভাবে, আবার ভিতরে আবার আরেকটা লুপ দিলাম, আবার এই যে দুইটা লুপ, এই দুইটা লুপের টাইম কমপ্লেক্সিটি কিন্তু n স্কোয়ার। সো আমাদের n যেহেতু 10⁵, এইটার n স্কোয়ার হবে আমাদের 10⁻10।
কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেট আইডিয়া হচ্ছে 10⁸ সংখ্যক অপারেশন 1 সেকেন্ডে পাস করে। এখন সাপোজ আমার টাইম লিমিট প্রবলেমের মধ্যে, ম্যাক্সিমাম প্রবলেমের মধ্যে টাইম লিমিট 1 সেকেন্ড অথবা 1000 মিলি সেকেন্ড দিয়ে দেয়। 1000 মিলি সেকেন্ড ম্যাক্সিমাম প্রবলেম এইটা থাকে। আবার এর পরের কমন টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 2 সেকেন্ড অথবা 2000 মিলি সেকেন্ড। এখন এইটা 10⁻10 হয়ে গেছে, আমার পাস করে 10⁸, তার মানে এখানে আমার টোটাল কত সেকেন্ড লাগবে? আমরা যদি আমাদের ছোটবেলার বেসিক ম্যাথ করি যে 1 সেকেন্ডে পাস করে 10⁸ অপারেশন, তাহলে আচ্ছা এভাবে না করে আমরা এভাবে করি যে 10⁸ অপারেশন পাস হতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে একটা অপারেশন পাস হতে আমার সময় লাগে 1/10⁸ অপারেশন। তাইলে আবার 10⁻10 অপারেশন পাস হতে আমাদের সময় কত লাগবে? আমাদের সময় লাগবে 10⁻10 ডিভাইডেড বাই 10⁸। এইটার ভ্যালু হচ্ছে কি আমাদের 10 স্কোয়ার। 10 স্কোয়ার হচ্ছে কি আমাদের কত? 100। মানে আমাদের 100 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আমাদের টাইম লিমিট দিয়ে দিছে 1 সেকেন্ড। তাইলে কিন্তু আমাদের কোড জীবনেও অ্যাকসেপ্টেড হবে না। আমাদের যদি আনসার সঠিকও থাকে তাইলেও আমাদের কোড অ্যাকসেপ্টেড হবে না, টাইম লিমিট এক্সিট দিবে, টিএলই শো করবে সাবমিট দেওয়ার পর। এটা টিএলই শো করার একটা প্রবলেম যদি সলভ করে দেখাই। এই প্রবলেমে আমাদের কি বলছে? এই প্রবলেমে আমাদের বলছে যে n ইনপুট দিবে, আমরা 1 থেকে n পর্যন্ত সবগুলা সাম দিব। এখন যদি আমরা বেসিক্যালি কি করতে পারি যে আমাদের n ইনপুট নিলাম, একটা ভেরিয়েবল নিলাম সাম, তারপর x থেকে n পর্যন্ত লুপ চালিয়ে আমরা সাম প্লাস ইকুয়াল i করলাম। এটা তো বেসিক অপারেশন যে আমরা প্রত্যেকটা 1 থেকে n পর্যন্ত যোগ করতেছি, যোগ করার পর আমরা সামটা প্রিন্ট করে দিলাম। যদি আমরা কোড রান করি, আমাদের 10 এর জন্য আউটপুট 55, আমাদের কিন্তু আউটপুট 55 আসছে। কিন্তু আমরা যদি এটা সাবমিট দেই তাহলে কিন্তু আমাদের এখানে টাইম লিমিট এক্সিট দিবে। আমাদের কিন্তু টাইম লিমিট এক্সিট অন টেস্ট 4। এই টাইম লিমিট এক্সিট দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমাদের n এর ভ্যালু এখানে ম্যাক্সিমাম 10⁹ হতে পারে বলছে। তো সাপোজ আমাদের যদি n এর ভ্যালু দিয়ে দিল 10⁹, ওয়ার্স্ট কেস, ঠিক না? আমাদের ওয়ার্স্ট কেসেই তো 10⁹ ভ্যালু দিবে। এখন 10⁹ ভ্যালু দিল, আমরা হিসাব করে দেখছি যে 1 সেকেন্ডে আমাদের 10⁸ অপারেশন লাগে। মানে 10⁹ অপারেশন পাস করতে আমাদের কত লাগবে? তাহলে আমাদের লাগবে হচ্ছে কি 10⁹ ডিভাইডেড বাই 10⁸, 10 সেকেন্ড। কিন্তু আমাদের এখানে প্রবলেমের মধ্যে টাইম লিমিট দিয়ে দিছে 250 মিলি সেকেন্ড, 1 সেকেন্ডও দেয় নাই, 0.05 সেকেন্ড দিচ্ছে। টাইম লিমিট দিচ্ছে 0.025 সেকেন্ড। আর আমাদের এই কোডের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে এখন 10 সেকেন্ড, যার কারণে আমাদের টাইম লিমিট এক্সিট দিচ্ছে। এই কোডটা আমরা আমাদের রেঞ্জের ভিতর কিভাবে করব? 0.025 সেকেন্ডে আমাদের একটা সূত্র আছে 1 থেকে n পর্যন্ত সাম বার করার, যে n ইনটু
n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আমরা যদি সেই সূত্র ইউজ করি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 Cout সাম। এখন যদি আমরা সাবমিট দিই, এখন এই প্রবলেম কিন্তু আমাদের রং আনসার দিবে। কেউ কি বলতে পারবা যে এটা কেন রং আনসার দিবে? যদি বলতে পারো তাহলে প্রথম ক্লাসগুলো ভালো করে বুঝছো, ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস। আমাদের কিন্তু রং আনসার দিছে, কিন্তু আমরা সবাই জানি যে আমাদের 1 থেকে n পর্যন্ত সাম বার করার সূত্র এইটা, তারপরেও কেন রং আনসার দিছে? কেউ বলতে পারলাম না। এখানে রং আনসার দেওয়ার মেইন রিজন হচ্ছে কি আমাদের ওভারফ্লো হইতেছে। ওভারফ্লো, এখন ওভারফ্লো কি? কারণ আমাদের এখানে n এর ভ্যালু দিছে 10⁹। সাপোজ আমাদের ওর্স্ট কেসে, আবারও আমাদের ওর্স্ট কেস নিয়ে চিন্তা করব। ওর্স্ট কেসে আমাদের n এর ভ্যালু দিল 10⁹। এখন এখানে যে n ইন্টু n প্লাস 1, প্লাস 1 কে যদিও আমরা ইগনোর করি, আমাদের n ইন্টু n এইটার ভ্যালু কত হতে পারে? এইটার ভ্যালু আমাদের 10⁹ ইন্টু 10⁹, 10⁻18, ঠিক না? এখন 10⁻18 কি আমাদের ইন্টিজার ডাটা টাইপের মধ্যে জায়গা ধরবে? আবার আরেকটা কোয়েশন আছে, আমরা সাম কিন্তু লং এ নিছি, ইন্টিজারও নেই নাই, তারপরেও কিন্তু আমাদের এখানে ওভারফ্লো হইছে। এটা কেন হইছে? এটা যে বলতে পারবে সে নেক্সট কন্টেস্টে তো আসবা, কন্টেস্টে আসলে আমাকে মনে করিয়ে দিও, চকলেট দিব। অলয়, তুমি কি বলতে পারবা? অলয় বা আলয়, একটু প্রোনাউন্সিয়েশন ভুল হলে মাফ করে দিও ভাই। যেখানে তার মানে তোমরা প্রথম ক্লাসটা ভালো করে বুঝে বুঝে করো নাই। প্রথম ক্লাসে বলছিলাম যে আমাদের যদি ইন্টিজার ডাটা টাইপ আর ইন্টিজার ডাটা টাইপের মধ্যে কোনো অপারেশন হয়, এখানে যে কোনো একটা অপারেটর এর যে রেজাল্ট আসবে সেটা কিন্তু আমাদের ইন্টিজারেই আসবে। এবং এই ভ্যালুকে আমরা যদি লং এ সেভ করি, সাপোজ আমরা এখানে লং এ স্টোর করছি, কিন্তু সামে স্টোর করছি, বাট আমাদের এই যে ক্যালকুলেশন হয়ে যে ভ্যালু আসছে সেটা কিন্তু ইন্টিজারে আসছে, তারপরে আমরা লং এ কনভার্ট করছি। এখানে কিন্তু আমাদের n আর n প্লাস 1 দুইটাই ইন্টিজার। এখন দুইটা মাল্টিপল করার পর আমাদের 10⁻18 হয়ে যায়, বাট আমাদের ইন্টিজারের লিমিট হচ্ছে 10⁹, যার কারণে এই জায়গায় ওভারফ্লো হচ্ছে। এখন এই ওভারফ্লো না হওয়ার জন্য একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি প্রথম ইজি যে উপায় সেটা হচ্ছে আমরা n কে লং দিয়ে দিব। বাট এই জিনিসটা গুড প্র্যাকটিস না। গুড প্র্যাকটিস হচ্ছে আমরা ইন্টিজার আমাদের ইনপুট দিছে, ইন্টিজার ইনপুট নিলাম, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী n কে লং করব, যেটাকে বলা হয় টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং এর ক্ষেত্রে সাপোজ আমাদের এই যে n আছে, এই n কে আমরা টাইপ কাস্ট করে লং করে দিব। টাইপ কাস্টিং এর সিস্টেম হচ্ছে যে ভেরিয়েবলকে আমরা টাইপ কাস্টিং করব, তার আগে ফার্স্ট ব্র্যাকেট দিব,
ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এই ব্র্যাকেটের মধ্যে যে ডাটা টাইপে আমরা কাস্ট করতে চাই সেই ডাটা টাইপ লিখবো। যেমন এখানে আমরা লং লং এর টাইপ কাস্ট করতে চাই, লং লং লিখলাম। এখন কিন্তু আমাদের এই যে পোর্শন এইটা কিন্তু আমাদের লং লং এ হয়ে গেছে, এইটা ইন্টিজারে আছে। কিন্তু আবার আমরা ফার্স্ট ক্লাসে এইটাও দেখছি যে যদি আমার একটা ভেরিয়েবল ইন্টিজার থাকে, মাঝখানে কোনো অপারেশন হয়, আবার আরেকটা ভেরিয়েবল আমাদের লং লং এ থাকে, লং লং এ, তাহলে এইটার যে আউটপুট, এই অপারেশন যাই হতে পারে, আউটপুট যেটা সেটা লং লং এ আসে। তার মানে এখানে আমাদের জাস্ট একটা টাইপ কাস্ট করলেই হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা রান করি, 10 এর জন্য 55 আসছে। এখন যদি এটা সাবমিট করি, এটা কিন্তু এখন অ্যাকসেপ্টেড হয়েছে। তার মানে এখন পর্যন্ত আমরা কি কি শিখছি? আমরা সি প্লাস প্লাস এর বেসিক যে সিনট্যাক্স এতটুকু এইটা শিখছি। সি প্লাস প্লাস এর মধ্যে কিভাবে ইনপুট নিতে হয়, আউটপুট দিতে হয়, ওইটাও দেখছি। দেন আমাদের টাইম কমপ্লেক্সিটি নিয়ে, আমাদের কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, লিনিয়ার, এন স্কোয়ার, এন কিউব, এগুলো দেখছি। বাকিগুলোর নাম দেখছি, বাকিগুলো আস্তে আস্তে শিখবো। তারপর যে আমাদের টাইম লিমিট কখন ক্রস করে, এটার একটা বেসিক আইডিয়া পাইছি যে আমার টাইম লিমিট থেকে যদি আমার কোডের অপারেশন বেশি হয়, কোড এক্সিকিউট হইতে বেশি সময় লাগে। আবার অনেক সময় আছে যে সাপোজ এইটা রান দেওয়ার পর আমাদের এই যে একটা টাইম দেখাইছে, এইটা কিন্তু আবার তোমার কোডের প্রপার টাইম নেই। এটা হচ্ছে গিয়ে তোমার এই আইডি যেটা, এই কম্পাইলারের এক্সিকিউশন টাইম। এই টাইম আর এই টাইম লিমিটের মধ্যে কিন্তু কোনো নেই, সেম না, দুইটাই বেসিক্যালি দুইটা ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে এটা কম্পাইল হইতে কতটুকু লাগে, ফুল কোড কম্পাইল হইতে। আর এখানে যেটা শো করে এটা হচ্ছে গিয়ে এই যে কম্পাইলার আছে তার এক্সিকিউশন টাইম। এখন আমাদের নেক্সট জিনিস হচ্ছে গিয়ে সাব এরে। এখন এরে নিয়ে তো সবার আইডিয়া আছে। এরে নিয়ে যদি সবার আইডিয়া থাকে, আমাদের সাবেরে আজকে আমরা সাবেরে শিখবো যে সাবেরে কি। সাব এরে হচ্ছে এরের একটা কন্টিনিউয়াস পার্ট। যেমন আমাদের একটা এরে যদি থাকে 1 2, যেটা প্লাগ চলে, সাপোজ আমাদের একটা এরে আছে 1 2 3 4 5। একটা এরের একটা কন্টিনিউয়াস পার্টকে সাব এরে বলা হয়। যেমন এই 1 নিজে একটা সাব এরে, 1 থেকে 2 পর্যন্ত একটা সাব এরে, 1 থেকে 3 পর্যন্ত আর আরেকটা সাব এরে। সবগুলা সাব এরে যদি আমি লিখি যে প্রথমে 1 নিজে একটা সাব এরে, 1 2, 1 থেকে 2 পর্যন্ত একটা আছে, 1 2, তারপর 1 থেকে 3, 1 2 3, তারপর 1 থেকে 4, 1 2 3 4 5 বাদ দিয়ে দিই, হয়ে যাবে। এখন আমাদের 1 থেকে শুরু হয়েছে এমন সবগুলা সাবের শেষ। এখন আমাদের 2 থেকে স্টার্ট হবে। 2 থেকে স্টার্ট হলে আমরা যদি এই পাশে লিখি, 2 থেকে স্টার্ট হলে প্রথমে 2 নিচে একটা সাবের, তারপর 2 3 2 3, তারপর 2 3 4 2 3 4, আমাদের 2 ও শেষ। এখন আমাদের 3 থেকে হইলে 3 নিজে একটা সাবের, তারপর 3 4, আর ফাইনালি আমাদের জাস্ট 4 থেকে 4 শুধু একা রয়েছে, 4 একটা সাবের। এখন আমরা টোটাল কয়টা সাবের পাইছি? এখানে 4টা, আর 3টা 7টা, 7টার 2টা 7টার 2 9, আর 1 10।
টোটাল 10টা সাব অ্যারে পাইছি। এখন n সাইজের একটা অ্যারের মধ্যে টোটাল পসিবল সাব অ্যারে কয়টা? সাপোজ আমার অ্যারের সাইজ হচ্ছে n, কোন n সাইজের অ্যারের টোটাল পসিবল সাব অ্যারে আমার হচ্ছে কি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এতটা সাব অ্যারে পসিবল। এখন যদি আমরা এইটার ক্ষেত্রে চেক করি, এখানে আমাদের n এর ভ্যালু ছিল 4, কারণ আমাদের এলিমেন্ট 4টা। এখন 4 এর ক্ষেত্রে যদি আমরা এইখানে n ইকুয়াল 4 বসাই, তাহলে 4 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, 2 to cross 2, 2 into 5 equal 10. আমরা এখানেও কিন্তু টোটাল 10টা সাব অ্যারে পাইছি। এখন এই সূত্রের প্রুফ কি? এই সূত্রের প্রুফ অনেক সময় হয় যে আমাদের সূত্র মনে থাকে না। এই সূত্র চাইলে মনে রাখতে পারো, চাইলে না, এই সূত্র মনে রাখা উচিত, কারণ অনেকগুলা প্রবলেমে ডিরেক্ট বলে দেয় যে আমার একটা n সাইজের অ্যারে আছে, এর মধ্যে টোটাল সাব অ্যারে পসিবল সাব অ্যারে কয়টা, তারপর অনেকে এইভাবে ম্যানুয়ালি করতে যায়, বাট তখন টিএলই দেয়, একদম বেসিক প্রবলেম এইভাবে দিয়ে দেয়। এখন এই সূত্রের প্রমাণ কি? এখন আমরা জানি যে এই যে সূত্র n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কি আমাদের 1 থেকে n পর্যন্ত সাম বার করার সূত্র, তাই না? এখন এইটার সাথে সাব অ্যারের কানেকশন কি? যদি আমরা দেখি, প্রথম যে এলিমেন্ট ছিল তার জন্য আমরা পাইছি টোটাল সাব অ্যারে কয়টা পাইছি? 4টা, মানে n সংখ্যক সাব অ্যারে পাইছি। তারপর সেকেন্ড যে এলিমেন্ট ছিল 2 এর জন্য আমরা সাব অ্যারে পাইছি 3টা, মানে n মাইনাস 1 সংখ্যক, n আমাদের 4। তারপরের এলিমেন্টের জন্য পাইছি 2টা, n মাইনাস 2 সংখ্যক। তারপরের এলিমেন্টের জন্য আমরা পাইছি একটা n মাইনাস 3। এখন টোটাল সাব অ্যারে যদি আমরা এগুলা যোগ করি, এখানে n প্লাস এখানে পাইছি n মাইনাস 1টা, n মাইনাস 1 প্লাস n মাইনাস 2 প্লাস n মাইনাস 3, এখানে পাইছি n মাইনাস 3, n মাইনাস 3। এখন কথা হচ্ছে গিয়ে এই জিনিসটা, এই যে n মাইনাস 3, আমার n ছিল 4, n ইকুয়াল 4 ছিল, 4 থাকলে এখন আমার n মাইনাস 3 এর ভ্যালু কত? এই যে পোর্শন, এইটার ভ্যালু হচ্ছে আমাদের 1, এই পোর্শনের ভ্যালু 2, এই পোর্শনের ভ্যালু 3, আর n টু n 4। বেসিক্যালি দেখা গেছে যে আমাদের এখানে সেম 1 থেকে n পর্যন্ত সাম, যার কারণে এই সূত্র ইউজ করে টোটাল নাম্বার অফ সাব অ্যারে বের করা হয়। সাব অ্যারে নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে সাব অ্যারে জিনিসটা কি? আমরা এই এরর সাব অ্যারে বের করে চেক করি। আমাদের এরে কি ছিল? এই যে আমার কার্সর কই গেল? আমাদের এরে ছিল যে 1 2 3 4। এই এরের জন্য আমরা সব কয়টা সাব এরর কোড লিখব। সাপোজ আমাদের এরে ডিরেক্ট এভাবে দিয়ে দিই, ওকে। এখন এইটার কোডের আইডিয়া কি হবে? আমাদের কনসেপ্ট কি ছিল? আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে যাব একটার পর একটা। এটা আমাদের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3।
আমাদের 0 1 2 3। এখন আমরা ফার্স্ট ইন্ডেক্স থেকে এর পরের প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে ফার্স্ট ইন্ডেক্সে যখন ছিলাম সেই নিজেই একটা সাবএরে, যেমন আমাদের ইন্ডেক্স নাম্বার 0 নিজে একটা সাবএরে, তারপরে ছিল 0 আর 1 ইন্ডেক্স 0 1, তারপরে 0 3 0 3, তারপরে 0 4 0 থেকে 4। এইটা থেকে আমরা কি অবজার্ভ করতে পারি যে আমার প্রত্যেকটা ইন্ডেক্স থেকে এর পরে একটা করে এলিমেন্ট নিয়ে আমার সাবএরে গুলো হয়। যেমন এটা যদি আমরা কোড যদি লিখতে যাই, আমাদের প্রথমত আমার i ইকুয়াল 0 থেকে শুরু করব, আমাদের 4টা এলিমেন্ট। এখন আমরা i ইকুয়াল টু 0 ছিল, আমরা এখন এই ইন্ডেক্সের মধ্যে আছি, এই ইন্ডেক্সে আছি, এটা হচ্ছে কি আমাদের i। এখন আমাদের প্রথমে হচ্ছে কি x সাইজের সাবএরে, আমাদের এইটার সাইজ তো 1 আছে, এখানে যদি আমরা সাবএরে গুলো লিখি এই 1 এর জন্য 1 1 2 1 2 3 4। প্রথমে আমাদের x সাইজের সাবএরে আছে, এরপরে 2 সাইজের সাবএরে হইছে। এখন আমরা এখানে যে i less than 4 j plus plus, এখানে আমরা কি করছি বেসিক্যালি, প্রথমে আমাদের ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে i, এই i দিয়ে আমরা 0তম ইন্ডেক্সে আছে, পরে আমরা একটা লুপ চালাইছি যে যেটা আমাদের এই লুপটা কিন্তু আমাদের i থেকে শুরু হইছে, মানে এইখান থেকে প্রথমে আমাদের j থাকবে এইখানে j ইকুয়াল 0, j ইকুয়াল 0 মানে আমার এই i থেকে j এরপরে আমরা একটা রেঞ্জ পাইছি, আমাদের i একটা রেঞ্জ পাইছি 0, jও আমাদের 0, এই রেঞ্জের মধ্যে যে কয়টা এলিমেন্ট আছে তা নিয়ে একটা সাবএরে। এখন এই রেঞ্জের মধ্যে আমাদের কিন্তু এই 1 আছে, এই 1 আছে। এখন এই রেঞ্জ আমাদের প্রিন্ট করতে হবে, প্রিন্ট করার জন্য আমরা আরেকটা লুপ ইউজ করতে পারি, int k ইকুয়াল k আমাদের শুরু হবে কোনটা থেকে, শুরু হবে আমাদের কিন্তু রেঞ্জ পাইছি i আর j, মানে আমাদের i থেকে শুরু করে j পর্যন্ত লুপ চালাবো, চালানোর পর এই রেঞ্জের মধ্যে যতটা এলিমেন্ট থাকবে সবগুলা মিলে একটা সাবএরে হবে। যেমন আমরা i থেকে শুরু করলাম, j লেস দেন ইকুয়াল j পর্যন্ত লুপ চালাইলাম, তারপর আমরা এখন প্রিন্ট করে দিব যে আমাদের a of k নিউ লাইন ইন্টেল 0 নিউ লাইন। এই কোড কি কেউ বুঝো নাই আসো, কারণ এই কোড বুঝলে n কিউবের কমপ্লেক্সিটি ক্লিয়ার হয়ে যাবে, তারপর সাবএরে অনেক প্রবলেমে সাবএরে লাগে। আচ্ছা এই জিনিসটা এখানে আমাদের কোড ছিল এইটা, আমাদের এরে হচ্ছে গিয়ে 1 2 3 4, আর এই এরের ইন্ডেক্স হচ্ছে গিয়ে এইটা 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স 3 ইন্ডেক্স। এখন আমাদের সাব এরে হচ্ছে আমাদের এইখান থেকে শুরু হবে, আমরা আগে দেখছি যে সাব এরে এইখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত, তারপরে আবার এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এভাবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য যায়। এখন আমাদের এই রেঞ্জটা লাগবে যে আমার কোন ইন্ডেক্স থেকে শুরু হবে আর কোন ইন্ডেক্সে গিয়ে শেষ হবে। এই রেঞ্জের জন্য আমরা প্রথমে i নিছি, i হচ্ছে কি আমাদের লেফট রেঞ্জ, যেমন প্রথমে আমাদের i ইকুয়াল 0, i ইকুয়াল আমাদের 0, তার মানে আমাদের i ইকুয়াল 0। এরপরে আমাদের j শুরু হইছে i থেকে, মানে j ইকুয়াল 0। এখন i থেকে j
এই রেঞ্জ কোনটা? এই রেঞ্জ জাস্ট আমার এই এলিমেন্টটা, ঠিক না? এখন এই রেঞ্জের এলিমেন্ট কিন্তু আমায় প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য আমি এই থার্ড যে লুপ আছে এইটা ইউজ করছি। যে এই লুপ আমার আই থেকে শুরু হয়েছে, শুরু হয়ে যে পর্যন্ত গেছে, গিয়ে এর মাঝখানে যতগুলো এলিমেন্ট পাইছে সেগুলো প্রিন্ট করছে। এখন প্রথমে আমাদের 0 0 ছিল, আমাদের প্রিন্ট হবে কি? 0 0 রেঞ্জের মধ্যে আমাদের শুধু 1 আছে। প্রথমে আমাদের এখানে যদি আউটপুট লিখি 1 প্রিন্ট হবে। এরপরে আমার আই ইকুয়াল 0 আছে, কিন্তু জে ইকুয়াল আমার এখন পরে যে 1 বাড়বে, জে ইকুয়াল 1 হয়ে যাবে। তার মানে আগে আমার রেঞ্জ ছিল 0 0, এখন আমার রেঞ্জ হয়েছে 0 1, মানে 0 1 এই রেঞ্জ। এই রেঞ্জ আমার কে শুরু হয়েছে কিন্তু আই থেকে, আই ইকুয়াল 0, কে আমার লুপ চলবে যে পর্যন্ত, যে হচ্ছে 1। তার মানে এতটুকু রেঞ্জে আমার এই থার্ড লুপ চলবে। এই রেঞ্জের সবগুলা প্রিন্ট করবে। এই রেঞ্জের মধ্যে আমার আছে 1 আর 2। এখন আমার এই লুপের কাজ শেষ, তাই না? তারপর আবার আমার যাবে গিয়ে যে 1 ছিল এটা 2 হয়ে যাবে। এখন রেঞ্জ আগে ছিল 0 থেকে 1, এখন আমার রেঞ্জ 0 থেকে 2। তার মানে আবার সেম কাজ করবে, কে আবার 0 থেকে 2 পর্যন্ত লুপ চালাবে। এই থার্ড লুপ এইটা চলার পর এই 0 থেকে 2 এলিমেন্ট প্রিন্ট করবে। সে প্রিন্ট করবে 1 2 3। আবার যখন আমার থার্ড লুপ শেষ হওয়ার পর আবার সেকেন্ড লুপে আসবে। আসার পর জি এর ভ্যালু আবার ইনক্রিজ হয়ে 3 হবে। যখন 3 হবে, এখন আমার রেঞ্জ হচ্ছে গিয়ে 0 to 3, আমার এতটুকু হচ্ছে রেঞ্জ। আবার আমার থার্ড লুপে যাবে, যাওয়ার পর থার্ড লুপ এই রেঞ্জের গুলা প্রিন্ট করবে, 0 to 3 রেঞ্জের সবগুলা প্রিন্ট করবে। 0 to 3 রেঞ্জের মধ্যে আমার আছে 1 2 3 3, এটা কি 3 হচ্ছে 3 4। এখন কিন্তু আমার যে কিন্তু আমার কমপ্লিট। আমার যে লুপের সাইজ দিছিলাম, যে আমার 4 এর কম পর্যন্ত চলবে, লেস দেন 4। এরপরে যখন যে 3 থেকে যে 4 হয়ে যাবে, যখন 4 হবে, এখন আমার যে ইকুয়াল যদি 4 হয়, সাপোজ এখানে আমরা যদি শো করি যে যে ইকুয়াল এখন আমার 4 আছে, কিন্তু এখানে আমার কন্ডিশন ফুলফিল করে নাই, যার কারণে আমার সেকেন্ড যে লুপ আছে, সেকেন্ড লুপের বক্স কোনটা? এতটুকু হচ্ছে আমার সেকেন্ড লুপ। সেকেন্ড লুপের এই কন্ডিশন ফুলফিল করে নাই, আবার ফার্স্ট লুপে গেছে। ফার্স্ট লুপে যাওয়ার পর আমার আইর ভ্যালু আগে ছিল 0, এখন আমার আইর ভ্যালু হয়েছে 1। আইর ভ্যালু 1 হওয়ার পর আবার সে কিন্তু সেকেন্ড লুপে ঢুকবে, এই লুপের মধ্যে ঢুকছে। ঢুকার পর আগে আমাদের আইর রেঞ্জ শুরু হয়েছিল 0 থেকে, এখন আমাদের আই শুরু হয়েছে 1 থেকে। আবার সেম কাজগুলো করবে, যে এখন আমার আই ইকুয়াল 1 যাওয়ার পর আবার সে জে ইকুয়াল, আমরা আই থেকে শুরু করছি, সো প্রথমে আমাদের জে ইকুয়াল 1 থাকবে। 1 থাকার কারণে সে 1 1 লুপের মধ্যে 1 1 রেঞ্জে আমাদের থার্ড লুপ চলবে। থার্ড লুপ যদি আমরা গ্রিন কালার দিই, এখন থার্ড লুপ আমাদের কে চলবে 1 1 রেঞ্জের মধ্যে। 1 1 এর মধ্যে রেঞ্জে আমাদের কি আছে? শুধু এই এলিমেন্ট আছে, তার মানে আমাদের শুধু 2 প্রিন্ট হবে। তারপর আমাদের থার্ড লুপের কাজ শেষ হওয়ার পর আবার সেকেন্ড লুপে আসছে। আমাদের যে প্রিভিয়াস ভ্যালু ছিল 1, এটা এখন হয়ে যাবে 2 হওয়ার পর আমাদের রেঞ্জ এখন হয়ে গেছে 1 থেকে 2। তার মানে আগে ছিল শুধু 1, এখন 1 থেকে 2। আবার থার্ড লুপে আসবে, আসার পর সে 1 থেকে 2 রেঞ্জের প্রিন্ট করবে, সে 2 3 প্রিন্ট করলো। করার পর আবার থার্ড লুপের কাজ শেষ, আমাদের জের ভ্যালু ছিল 2, সেটা হয়ে যাবে এখন 3। এখন আমাদের রেঞ্জ হয়ে গেছে 1 2 3, এই 1 2 3। আবার 1 2 3 রেঞ্জের এটা প্রিন্ট করবে, 2 3 4 প্রিন্ট করলো, 2 3 4 প্রিন্ট করছে। এখন কিন্তু আমাদের জের ভ্যালু 4, বাট আমার এখানে কন্ডিশন দিছি যে লেস দেন 4, মানে কন্ডিশন ফুলফিল করে নাই। যেহেতু কন্ডিশন ফুলফিল করে নাই, আমাদের সেকেন্ড লুপ থেকে বের হয়ে যাবে। বের হয়ে এখন আমাদের আই ইকুয়াল হয়ে যাবে 2।
এখন এই সেম স্টেপগুলো আবার এইখানে করবে। এভাবে আই থেকে i ইকুয়াল 2 আছে, তারপর j ইকুয়াল 2 হবে, j ইকুয়াল 3 হবে, তারপর j 3 হওয়ার পর 4 যখন হবে আবার ব্রেক করবে। এখন j ইকুয়াল 2 2 যখন হবে, j ইকুয়াল দেখিয়ে ফেলি সামান্য একটা স্টেপ। এখন আমাদের i ইকুয়াল 2, আমাদের j শুরু হইছে i থেকে, j এর বক্স এইটা, j শুরু হইছে i থেকে, j ইকুয়াল আছে 2, তার মানে আমাদের রেঞ্জ হচ্ছে 2 থেকে 2, 2 থেকে 2 এর মধ্যে আমাদের 3 আছে, সুতরাং 3 প্রিন্ট হইল। তারপর j ইকুয়াল 3 হইল, 3 হওয়ার পর এখন 2 3 রেঞ্জে প্রিন্ট করবে, 2 3 রেঞ্জের মধ্যে আমাদের 3 4 আছে, 3 প্রিন্ট হয়েছিল, 3 4 প্রিন্ট হইল। তারপরে আমাদের j ইকুয়াল 4 হবে, আবার আমার 4 কন্ডিশন ফুলফিল করে নাই, যার কারণে উপরের লুপে ইনক্রিজ হয়ে এটা 3 হবে। এখন আমার i ইকুয়াল আছে 3, আমাদের i আছে 3, j শুরু হয়েছে 3 থেকে, তার মানে আমাদের রেঞ্জ হচ্ছে 3 3, 3 3 রেঞ্জের মধ্যে আমাদের শুধু 4 আছে, 4 প্রিন্ট হলো। j ইকুয়াল 4, 4 যখন হবে ফুলফিল করবে না, এই লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে আবার আমাদের i ইকুয়াল 4 হবে, আবার আমার এখানে কন্ডিশন দিছি যে i লেস দেন 4, তার মানে এই লুপ থেকেও বের হয়ে যাবে। আমাদের এই কইটাই তো আগে আমাদের সাবেরে দেখছিলাম, এই কইটা সাবেরে প্রিন্ট হইছে। যদি আমরা এই কোড রান দেই, আমাদের এই সাবেরের সাথে কোডের আউটপুট মিল হতে হবে। তো আমাদের প্রথমে 1 1 2 1 2 3 1 2 3 4 আমাদের মিলছে, তারপর 2 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পর 2 2 3 2 3 4 মিলছে, 3 এর ক্ষেত্রে 3 3 4 3 4 মিলছে, তারপর 4 এর ক্ষেত্রে 4 এইটাও মিলছে। বুঝছো? কারো কি কোনো কনফিউশন আছে তাহলে বলতে পারো। কোন লোক বুঝো নাই? তা কোন লুপ থেকে আবার কন্টিনিউ করতে হবে একটু বলতে ভালো হয়। আচ্ছা, ফার্স্ট থেকে যদি বলতে হয় তাহলে কাইন্ডলি ক্লাস রেকর্ড তো থাকবে, আবার রেকর্ডের দেখিয়ে নিই। যদি রেকর্ডের দেখো, যেহেতু এটা একটা ডিফারেন্ট টপিক, তাহলে এইটা যদি এখন নাও বুঝো, নেক্সট টপিক বুঝতে পারবো, সমস্যা নেই। আর এই টপিকটা পরে রেকর্ড দেখে নিবা, কারণ আবার একদম ফার্স্ট থেকে রিপিট করলে আবার সেম টাইম লাগবে। আর ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, ক্লাস রেকর্ড করা হবে না, এটা জাস্ট বলা হয় যাতে সবাই আসে ক্লাসে। এইটাও আবার আমি রেকর্ডের মধ্যে বলে দিচ্ছি। আচ্ছা, আজকের পরের টপিক ছিল ফাংশন। এখন সবাই তো দেখে মনে হচ্ছে খুবই টায়ার্ড, ফাংশন টপিক নিতে পারবো না। এখন যদি বলো আমি ফাংশন বুঝাবো, আর যদি বলো যে আজকে ফাংশন কন্টিনিউ করবা না, তাইলে অন্য কিছু দেখাইতে পারি, বেসিক কিছু জিনিস। তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমরা ফাংশন দেখবা কিনা।
আবার আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের নেক্সট কন্টেস্টের আগে ফাংশন শেষ করতে হবে। আজকে যদি স্কিপ করিও তাহলে নেক্সট ক্লাসে ফাংশন করতেই হবে, তোমাদের উপর ডিপেন্ড করে। কেউ একজন রেসপন্স করো, ফাংশন দেখাবো কিনা। ইজি জিনিস। হ্যাঁ, বেসিকই দেখাবো। ফাংশনের বেসিকই। আচ্ছা, ফাংশনের জন্য আমরা প্রথমে হচ্ছে গিয়ে ফাংশন কি, কারণ আমাদের এই যে মেইন ফাংশন, এটাও কিন্তু একটা ফাংশন। মেইনটা হচ্ছে ফাংশন, এই কোডগুলো আমরা মেইন ফাংশনের ভিতরেই লিখছি। এখন আমাদের মাঝে মধ্যে নিজে থেকে ফাংশন জেনারেট করতে হয়, নিজে ফাংশন বিল্ড করতে হয়। এখন সেই ক্ষেত্রে আমরা কেন ফাংশন ইউজ করব? ফাংশন তো আমরা বেসিক্যালি যে ম্যাথ দেখছি, সাপোজ আমার এফ অফ এক্স একটা ফাংশন। এখন এই ফাংশনের মধ্যে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2x দিল। এই ফাংশনে আমরা এক্স এর ভ্যালু যাই দেই না কেন, সাপোজ এক্স এর ভ্যালু যদি 1 দেই, সে 1 এর জন্য এই পোরশনটুকু ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে একটা ভ্যালু রিটার্ন করবে। যেমন x ইকুয়াল টু 1 এর জন্য এটার আউটপুট হচ্ছে 3, দেন x ইকুয়াল টু 2 এর জন্য এর আউটপুট হবে 4, এখানে হচ্ছে 4 আর 4, আউটপুট হচ্ছে 8। এখন ফাংশন জেনারেট করা, নিচ থেকে ফাংশন ডিক্লেয়ার করার মেইন রিজন হচ্ছে এইটাই যে আমাদের সেম কোড যাতে বারবার লিখতে না হয়। সাপোজ আমাকে একটা প্রবলেম দিল যে প্রথম দিকে ঠিক আছে ফাংশন আমাদের তেমন কাজে আসে না, বাট ফাংশন অনেক জরুরি একটা জিনিস। এই জিনিসটাই ক্ষেত্রে সাপোজ প্রথমে আমাদের এক্স 10টা ভেরিয়েবল দিল, সাপোজ এ থেকে জেড পর্যন্ত 26টা ভেরিয়েবল দিল। প্রত্যেক ভেরিয়েবলের জন্য আমাদের এই কাজটা করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 2x, এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে। এ এর জন্য ক্যালকুলেট করতে হবে এ স্কোয়ার প্লাস 2x। বি এর জন্য আমি এ এর জন্য ক্যালকুলেট করব এ স্কোয়ার প্লাস 2a, বি এর জন্য বি স্কোয়ার প্লাস 2b। এইটা যদি আমি প্রতিবার করতে চাই, প্রত্যেকবার যদি আমরা করি, যে সাপোজ আমরা যদি তিনটা জিনিসই নেই, এ বি সি, আমাদের এর আনসার আমরা a1 এ রাখলাম, a ইন্টু a প্লাস ইন্টু a, এভাবে যদি আমরা অনেকগুলা ভেরিয়েবল দিল, কারণ প্রত্যেকটার জন্য এই কাজটা করা, নিউ লাইন করা কিন্তু অনেক একটা বোরিং কাজ। এমন যদি হইতো যে আমাদের এমন কিছু একটা জিনিস আছে, আমরা শুধু বি দিব, এমন একটা মেশিন আমরা ক্রিয়েট করলাম যেখানে আমরা ভ্যালু দিব, জাস্ট বি ভ্যালু দিব, সেখান থেকে আমাদের এই ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে সেটা রিটার্ন করবে। এর জন্য আমরা যে কোনো ভেরিয়েবল দেই না কেন, সাপোজ আমি একটা মেশিন ক্রিয়েট করছি, আমি একটা ভ্যালু ইনপুট দিব, ইনপুট দেওয়ার পর সেই ভ্যালু আমাদের এক্স ভ্যালু ইনপুট দিলাম, সেই ভ্যালু সে ইনপুট নিল, নেওয়ার পর ক্যালকুলেশন করলো, এক্স স্কোয়ার প্লাস 2x ক্যালকুলেট করলো, করার পর যে আউটপুট আসবে সেইটা আবার আমাকে রিটার্ন দিয়ে দিল। তাইলে তো আমাদের এই যে এ আছে, এর জন্য কিন্তু আমাদের বারবার এই জিনিস লিখতে হতো না। এই জিনিসটা সহজ করার জন্য আমাদের ফাংশন ইউজ করতে পারবো। এখন ফাংশনের জন্য আমাদের ফাংশনের সিনট্যাক্স কি? ফাংশনের সিনট্যাক্স হচ্ছে আমাদের প্রথমে থাকবে ডাটা টাইপ, তারপর ফাংশন নেম, এখানে আমরা ইনপুট দিতে পারি,
এখানে ক্যালকুলেশন অপারেশন আমার যা ইচ্ছা তাই করলাম, করার পর অপারেশন দেন return any value or nothing। এইটা হচ্ছে কি আমার ফাংশনের সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্স। এই সিনট্যাক্স ফলো করে আমরা এখন একটা ফাংশন লিখব। সাপোজ আমি একটা ফাংশন লিখব, যে ফাংশন আমি এ ইনপুট দিব, একটা ভ্যালু ইনপুট দিব, সে আমার এই ক্যালকুলেশনটা করে একটা ভ্যালু রিটার্ন করবে। সেজন্য আমরা এই সিনট্যাক্স ফলো করি। যেমন আমার ভেরিয়েবল ডাটা টাইপ হবে ইন্টিজার, আমরা ইন্টিজার দিলাম। ফাংশনের নাম আমরা নাম দিলাম সাপোজ ফাং, এটা নাম দিলাম। পরে এখানে আমাদের আচ্ছা এটা এখানে থাকবে হচ্ছে কি আমাদের প্যারামিটার জিনিস নিয়ে পরে আসতেছি। এখন সাপোজ একটা ভ্যালু আসলো, প্যারামিটার একটা ভ্যালু এক্স আসলো, এক্স আসার পর আমরা এই ক্যালকুলেশন করব যে আনসারে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স। আমরা এই যে ক্যালকুলেশন দিচ্ছি এই ক্যালকুলেশন করলাম, করার পর আমরা এখন এই ভ্যালু রিটার্ন করতে হবে। আমরা রিটার্ন করলাম ভ্যালুটা। এখন এই ফাংশন যেটা ফাংশন কিন্তু আমাদের আরেকটা মেইন ফাংশন থেকে কল করতে হবে। সাপোজ আমাদের এ ইনপুট নিলাম, এখন আমরা ফাংশন কল করব। ফাংশন কলের সিস্টেম হচ্ছে গিয়ে আমরা ফাংশনের নাম লিখবো, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট, এইটা হচ্ছে আমাদের ফাংশন, এর মাঝখানে আমরা আর্গুমেন্ট দিব। আর্গুমেন্ট দিলাম, আমরা সাপোজ আমাদের আনসার প্রিন্ট করলাম। কোন কথা হচ্ছে এই আর্গুমেন্ট আর প্যারামিটার জিনিসটা কি? আর্গুমেন্ট হচ্ছে গিয়ে আমরা যে ফাংশন ক্রিয়েট করছি, এখন আমরা ফাংশনের মধ্যে একটা ভ্যালু পাস করব, ইনপুট দিব। এখন এই যে ইনপুট দেওয়া ভ্যালু, যেমন আমার এই ফাংশনের কাজ হচ্ছে আমি এ ইনপুট দিব, দেওয়ার পর সে এ স্কোয়ার প্লাস 2x ক্যালকুলেট করবে, করার পর যে ভ্যালু আসবে সেটা আমাকে রিটার্ন করবে। এখন এখানে আর্গুমেন্ট হচ্ছে এই যে ইনপুট দিব, এই ইনপুট হচ্ছে আমার আর্গুমেন্ট। মেইন ফাংশন থেকে আমরা যখন আমাদের মেইন ফাংশন তো হচ্ছে এইটা, আমরা সব কোড মেইন ফাংশনের ভিতরে লিখি। মেইন ফাংশন থেকে যখন আমরা একটা ফাংশন কল করব, কল করার পর আমরা একটা আর্গুমেন্ট দিতে হবে। আমরা এখানে আর্গুমেন্ট হিসেবে দিব এই যে এ আছে, এই এ। এখন সেই এ আবার আমার ফাংশনের মধ্যে রিসিভ করতে হবে। যখন ফাংশন কোনো ভ্যালু রিসিভ করবে, এখানে সেটা হয়ে যাবে প্যারামিটার। তো সেইটা রিসিভ করার জন্য আমাদের এ তো রিসিভ করবে, এ একটা ভেরিয়েবল লাগবে, সেটা আমরা এক্স দিয়ে ডিক্লেয়ার করতে পারি। এক্স এর একটা ডাটা টাইপ লাগবে, সেই ডাটা টাইপ আমরা দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের এই যে এক্স আছে, এটা হচ্ছে কি আমাদের প্যারামিটার, আর এখানে এই এ হচ্ছে কি আমাদের আর্গুমেন্ট। বেসিক্যালি এই এ এবং এই এক্স দুইটাই সেম, জাস্ট দুই জায়গায় নামের ডিফারেন্স। প্যারামিটার হচ্ছে এমন ফাংশনের রিসিভ করে যে ভ্যালু, সেই ভ্যালু হচ্ছে প্যারামিটার। আর আর্গুমেন্ট হচ্ছে মেইন ফাংশন থেকে আমরা যে ভ্যালু পাস করব, সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এই জিনিসটা কি বুঝছো? আর ফাংশনের ক্ষেত্রে আমরা W3 স্কুলের ফাংশনের জিনিসটা চেক করব। ফাংশন অনেক সুন্দর করে বুঝানো হয়েছে। যে এখানে আমরা সিনট্যাক্স পাইছে, প্রথমে ডাটা টাইপ, ফাংশন নেম, এখানে কোড। এখন হচ্ছে কি আমাদের ফাংশনের কয়েকটা টাইপ আছে, টাইপগুলো আমরা এখান থেকে দেখে নেই, যেখানে টাইপ দেওয়া নাই। টাইপ হচ্ছে কি আমাদের প্রথম টাইপ হচ্ছে
আমাদের কোনো আর্গুমেন্ট থাকবে না এবং কোনো ভ্যালু রিটার্ন করবে না। টাইপ 1 যদি আমরা টাইপ করি, টাইপ 1 নো আর্গুমেন্ট, নো আর্গুমেন্ট নো রিটার্ন ভ্যালু। মানে আমরা এমন একটা ফাংশন যেটায় কোনো আর্গুমেন্ট থাকবে না, তার মানে আমরা কোনো ভ্যালু দিব না, আবার সেই ফাংশন আমাদের কোনো ভ্যালু রিটার্ন করবে না। যখন কোনো ফাংশন থেকে আমাদের কোনো ভ্যালু রিটার্ন করতে হয় না, এই যে ডাটা টাইপ, এটা হচ্ছে ফাংশন যে ভ্যালু রিটার্ন করবে সেই রিটার্নকৃত ভ্যালু ডাটা টাইপ। যেহেতু আমরা কোনো ভ্যালু রিটার্ন করব না ফাংশনের মধ্যে, তাহলে আমাদের এই ডাটা টাইপ হবে ভয়েড। এই ডাটা টাইপ আমরা ভয়েড দিয়ে দিলাম। এখানের মধ্যে আমরা এই ফাংশন যদি লিখি নো আর্গুমেন্ট নো রিটার্ন ভ্যালু, তার মানে আমরা যেহেতু কোনো ভ্যালু পাস করব না, আর্গুমেন্ট দিব না, তার মানে আমাদের এখানে কোনো ভ্যালু রিসিভও করব না, আমাদের প্যারামিটারও থাকবে না, এর কোনো ডাটা টাইপ থাকবে না, রিটার্ন টাইপ থাকবে না, কিছু যেহেতু রিটার্ন করবে না। কথা হতে পারে যে এমন ফাংশনের আমাদের কাজ কি, যেখানে আমরা কোনো আর্গুমেন্টও দিলাম না, আবার কিছু রিটার্নও করলো না। তুমি কিছু বলতেছো? আচ্ছা, আমরা সাপোজ একটা ফাংশন ক্রিয়েট করলাম প্রিন্ট, ফাংশনের নাম দিলাম আমরা প্রিন্ট। প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। এখন সে কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করে নাই। আবার এখন যদি আমরা কোড রান দেই, আমাদের কিন্তু এ ইনপুট দিলাম, কিছুই হয় নাই। এখন কিছুই হয় নাই এর কারণ হচ্ছে গিয়ে আমরা যে ফাংশন ডিক্লেয়ার করছি সেইটা মেইন ফাংশনে কল করি নাই। তো সাপোজ আমরা যদি এটা মেইন ফাংশনে কল করলাম, ফাংশন কল করলাম, এখন কি হবে, আমাদের এও লাগবে না। কল করার পর যখন আমাদের মেইন ফাংশন থেকে কোড এক্সিকিউট শুরু হয়, প্রথম সে আসবে, এসব কিছু নাই, আসার পর দেখবে যে আমাদের কম্পাইলার একটা ফাংশন কল করা হয়েছে যার নাম প্রিন্ট। সে আবার যাবে যে প্রিন্ট নামের ফাংশনে যাবে, যাওয়ার পর এখানে সে দেখবে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বলছে, সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। করার পর কোনো রিটার্ন টাইপ নেই, সে কিছু রিটার্ন করবে না, সেই ফাংশনের কাজ এখানেই শেষ। যদি আমরা রান করি, আমাদের কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইবে। এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইছে। কারো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন না থাকে আমরা আমাদের সেকেন্ড টাইপে যেতে পারি। আমাদের সেকেন্ড টাইপ হচ্ছে কোনো আর্গুমেন্ট থাকবে না, ভ্যালু রিটার্ন করবে। নো আর্গুমেন্ট রিটার্ন ভ্যালু, এটা ছিল আমাদের নো আর্গুমেন্ট নো রিটার্ন ভ্যালু। এখন ফাংশন হচ্ছে আমাদের নো আর্গুমেন্ট রিটার্ন ভ্যালু। যেহেতু আমরা ভ্যালু রিটার্ন করব, আমাদের রিটার্ন ডাটা টাইপ লাগবে। সাপোজ আমরা ইন্টিজার নিলাম, ফাংশনের নাম দিলাম ফাংশন এ অথবা ফাংশন 1। আমাদের কোনো আর্গুমেন্ট নাই, মানে কোনো প্যারামিটার নাই, আমরা ফাংশন ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর রিটার্ন ভ্যালু, সাপোজ আমরা যে কোনো কিছু রিটার্ন করে দিলাম, রিটার্ন 5। এখন যদি আমরা সেই ফাংশন 1 কে কল করি, কল করলে আমাদের মেইন ফাংশনে আসবে। আসার পর দেখবে যে ফাংশন 1 নামের একটা ফাংশনকে কল করা হয়েছে। সে যাবে ফাংশন 1-এ, যাওয়ার পর দেখবে যে এটা রিটার্ন করা হয়েছে। তো সেটা যে 5 রিটার্ন করবে, সেই 5 স্টোর করার জন্য আমাদের একটা ডাটা টাইপ লাগবে, যে আমরা ইন্ট আনসার। এখন হচ্ছে কি আমাদের এই যে ফাংশন, এই ফাংশন কিন্তু আমাদের 5 রিটার্ন করবে,
সেই রিটার্ন ভ্যালুটা এসে আমাদের আনসারের মধ্যে স্টোর হবে। এখন আমরা আনসার প্রিন্ট যদি করি, প্রিন্ট করার পর যদি আমরা রান করি, আমাদের 5 প্রিন্ট হবে। আমাদের 5 প্রিন্ট হয়েছে। তারপরে টাইপ হচ্ছে গিয়ে উইথ আর্গুমেন্ট নো রিটার্ন ভ্যালু। এইটার ক্ষেত্রে আমাদের কোনো ভ্যালু রিটার্ন করবে না, কিন্তু আমরা আর্গুমেন্ট দিব উইথ আর্গুমেন্ট নো রিটার্ন ভ্যালু। এমন কোন একটা ফাংশন সাপোজ আমরা ক্রিয়েট করতে চাই যে আমরা ফাংশনের মধ্যে এ দিব, দেওয়ার পর সে আমাদের প্রথম যে ফাংশন ছিল যে আমাদের এ স্কোয়ার প্লাস 2f, সেইটা প্রিন্ট করবে। সে এই যে ভ্যালু এইটা রিটার্ন করবে না, ফাংশনের কাজ হবে সে এই ভ্যালুটা প্রিন্ট করবে। তাইলে কিন্তু আমাদের কোনো কিছু রিটার্ন করতে হবে না। আর এই টাইপের নাম হচ্ছে যে আমরা আর্গুমেন্ট ঠিকই দিছি, আর্গুমেন্ট হিসেবে এ দিব, দেওয়ার পর সে এই ভ্যালু ক্যালকুলেট করবে, করার পর ভ্যালু সে রিটার্ন করবে না। নো রিটার্ন ভ্যালু মানে সে রিটার্ন করবে না, আমরা ডিরেক্ট এইটা প্রিন্ট করে দিব, সেই ফাংশনের ভিতরেই আমরা এটা প্রিন্ট করে দিব। এইটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যেহেতু কোনো ভ্যালু রিটার্ন করবে না, আমরা ডাটা টাইপ দিব ভয়েড, ফাংশনের নাম দিলাম সাপোজ ফাংশন 2। যেহেতু আমাদের আর্গুমেন্ট পাস করব, তার মানে আমাদের এটা রিসিভ করার জন্য প্যারামিটার লাগবে, প্যারামিটার এ দিলাম। দেওয়ার পর এখন আমরা এই অপারেশনটা করব। সাপোজ একটা ইন্টিজার আনসারের মধ্যে a ইনটু a প্লাস 2 ইনটু a, এখন আমরা আনসারটা প্রিন্ট করে দিব। এখন এই ফাংশন কিন্তু আমাদের মেইন ফাংশন থেকে কল করতে হবে, আমাদের এইটুকু আর দরকার নাই। আমরা মেইন ফাংশন থেকে ফাংশন 2 কে কল করলাম। এখন কিন্তু আমাদের এ ইনপুট নিতে হবে। এখন কথা হচ্ছে ফাংশন 2, এখানে কিন্তু আমরা ভ্যালু পাস করব। ভ্যালু হিসেবে আমরা কি পাস করব? ভ্যালু হিসেবে আমরা এ কে পাস করব। এ কে পাস করতে হলে আমাদের এখানে আর্গুমেন্ট হিসেবে এ দিয়ে দিতে হবে। দেওয়ার পর সে এখন আমাদের কোড কিভাবে কাজ করবে, প্রথমে মেইন ফাংশনে আসবে, আসার পর দেখবে যে এ একটা ইন্টিজার ডাটা টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ওকে। সে এর ভ্যালু ইনপুট নিবে, নেওয়ার পর সে একটা ফাংশন 2 নামের ফাংশনের কল পাবে, যেখানে আর্গুমেন্ট হিসেবে এ ছিল। সে ফাংশন 2 তে যাবে, যাওয়ার পর সেখানে প্যারামিটার এ, তার মানে আমার এ এর ভ্যালুটা এই এর এখানে রিসিভ করবে। রিসিভ করার পর সে এই অপারেশন করবে, করার পর সেটা আউটপুট দিয়ে দিবে। যদি আমরা এটা রান করি, রান করলাম, আমরা এ হিসেবে যদি 2 দিয়ে দেই, আমাদের আউটপুট 8 শো করছে। আর আমাদের লাস্ট টাইপ হচ্ছে গিয়ে, লাস্ট টাইপ তো সবাই বুঝেই গেছো যে আমাদের উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন ভ্যালু। উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন ভ্যালু এই ফাংশনটাই হচ্ছে গিয়ে আমরা প্রথম যে ফাংশন দেখাইছিলাম, যে উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন ভ্যালু। এটার কাজ হচ্ছে গিয়ে, এটা আমাকে ফাংশন 3 দিয়ে দিই, হচ্ছে গিয়ে সে আমাদের এই যে ভ্যালুটা ছিল সেটা ক্যালকুলেট করে ভ্যালুটা রিটার্ন করে দিবে। আর যেহেতু রিটার্ন করবে, আমার এই যে ভ্যালু রিটার্ন করবে তার ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, যার কারণে আমার ফাংশনের রিটার্ন ডাটা টাইপ হবে ইন্টিজার। এখন আমরা এইখানে ফাংশন 2, এইটা আমরা ফাংশন 3 কল করব। এই যে ভ্যালু রিটার্ন করবে সেটা স্টোর করতে হবে আমাদের, আমরা আনসারে স্টোর করলাম, করার পর আনসারটা প্রিন্ট করে দিলাম। এবার যদি 2 দেই, আমাদের আউটপুট 8 আসছে। আবার আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের যদি ডিরেক্ট বলে যে এই ভ্যালুটা প্রিন্ট করতে, আমরা এখানে স্টোর না করে আমরা ডিরেক্ট সি আউটের মধ্যে ফাংশন যদি কল করি,
কল করার পর কি হবে যে আমার এখানে আসবে, আসার পর দেখবে কিছু একটা প্রিন্ট করতে বলছে, কিন্তু কম্পাইলার জানে না যে কি প্রিন্ট করবে। সে দেখছে যে ফাংশন 3 কে কল করা হয়েছে এবং প্যারামিটার হিসেবে এ ভ্যালু দেওয়া হয়েছে। সে ফাংশন 3 তে যাবে, যাওয়ার পর এটা ক্যালকুলেট করবে, করার পর একটা ভ্যালু রিটার্ন করবে। যে ভ্যালুটা রিটার্ন করবে সে এইখানের মধ্যে সেই ভ্যালুটা প্রিন্ট করে দিবে। যদি আমরা এটা রান করে টু দিই, আবার রান করে টু দিলাম, আবার আমাদের আউটপুট 8 আসছে। আচ্ছা, এই চারটা টাইপের মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন কিন্তু আমাদের এই যে চারটা টাইপ, এগুলা হচ্ছে গিয়ে বেসিক টাইপ, মানে ফাংশন ডিক্লেয়ার করার উপর বেস করে এই চারটা টাইপ। আবার ফাংশনের আর্গুমেন্টের প্যারামিটারের উপর, যে কোডটা, যে কোড আমি দিয়ে দিই। এখন হচ্ছে কি আমার ফাংশনের আরো অনেকগুলো টাইপ আছে আর্গুমেন্টের উপর। আমাদের যে প্যারামিটার ছিল, প্যারামিটারের উপর বেস করে, এবং সবগুলো আপাতত আমাদের সবগুলো লাগবে না, আমাদের আরো দুইটা টাইপ শিখতে হবে, যে ডিফল্ট প্যারামিটার আর মাল্টি প্যারামিটার। ডিফল্ট প্যারামিটার যদি আমরা চিন্তা করি যে আমাদের প্যারামিটারের ভ্যালু বাই ডিফল্ট থেকে যাবে। সাপোজ আমাদের একটা ফাংশন আনসারের মধ্যে একটা ফাংশন কল করলাম, কোনো ভ্যালু আমরা দিলাম না, আমরা আনসার করলাম। আর ফাংশন যদি আমরা ডিক্লেয়ার করি যে ফাংশন আমরা যেহেতু কোনো ভ্যালু দেই নাই, রিটার্ন এ। কথা হচ্ছে গিয়ে এই যে ভ্যালু এ, এই ভ্যালু আমরা কিভাবে পাবো? এইটাকে আমরা বাই ডিফল্ট এখানে প্যারামিটার হিসেবে এ ইকুয়াল 5 দিয়ে দিলাম। এটা সেমিকোলন দিতে হবে। ওকে, এটা হচ্ছে কি আমার ডিফল্ট প্যারামিটার, যে এটা আমার বাই ডিফল্ট এ ইকুয়াল 5 আমি স্টোর করে রাখছি। যখন আমি ফাংশনকে কল করছি, কল করার পর সে ফাংশনের মধ্যে যাবে, যাওয়ার পরে দেখবে যে অলরেডি একটা প্যারামিটার আছে যার ভ্যালু 5 স্টোর করা। সে সেই 5 এর উপর বেস করে এ ইন্টু এ, যেটা 5 ইন্টু 5 25 রিটার্ন করবে। যদি আমরা এটা রান করি, আমাদের কিন্তু 25 আসছে। এই যে আমরা আগে থেকে ফাংশনের প্যারামিটারের ভ্যালু স্টোর করে রাখছি, এই প্যারামিটারকে বলা হয় ডিফল্ট প্যারামিটার। আবার সাপোজ আমরা এইটা আগে থেকে আমরা 5 স্টোর করে রাখছি, কিন্তু ফাংশনের ভিতরে আমরা একটা ভ্যালু দিয়ে দিছি, তখন যদি আমরা আউটপুট দিই, আমাদের আউটপুট কি আসে দেখি। এখন কিন্তু আমাদের আউটপুট 9 আসছে। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে কিন্তু ডিফল্ট হিসেবে 5 ছিল। যখন আমি ফাংশনের মধ্যে 3 ভ্যালু দিয়ে দিছি, তখন কিন্তু সে আর ডিফল্টটা নিয়ে কাজ করবে না, সে এ ইকুয়াল 3 নিয়ে কাজ করবে। আবার যদি কোনো ভ্যালু না দিতাম, তখন সে ডিফল্ট নিয়ে কাজ করত। সাপোজ এটা কাইন্ড অফ এরকম যে আমরা মেইন ফাংশনের মধ্যে, সাপোজ আমরা মেইন ফাংশনের মধ্যে এ ইকুয়াল 5 রাখছিলাম, পরে আমরা এ ইকুয়াল 3 করে দিছি। এর মানে কি, প্রথমে আমার 5 ছিল, এরপরে কিন্তু আমি এর ভ্যালু 3 চেঞ্জ করে দিছি। এখন কিন্তু আমার এর ভ্যালু এ যদি আমি প্রিন্ট করি, আমার কিন্তু এ এখন 3 হয়ে গেছে।
এর ভ্যালু 3, কিন্তু প্রথমে আমার 5 ছিল। আবার যদি আমি এইখানে আবার এর ভ্যালু চেঞ্জ না করি তাহলে কিন্তু আমার এর ভ্যালু 5ই থাকবে। এই ডিফল্ট প্যারামিটারের সিস্টেমটা হচ্ছে হুবহু সেম। আমার প্রথমে ডিফল্ট 5 ছিল, পরে যখন আমি ফাংশনের ভিতরে কোনো ভ্যালু দিয়ে দিব, তার মানে আমার এই যে এ ভ্যালু, এইটা এই 3 গিয়ে এর মধ্যে স্টোর হয়ে যাবে। এইখানের মধ্যে যে কাজটা হয়েছে সেম কাজ এখানে হবে। এটাকে বলে ডিফল্ট প্যারামিটার। আবার আমাদের লাস্ট যে টাইপ হচ্ছে, যেটা আমাদের বেশি কাজে লাগতে পারে, সেটা হচ্ছে মাল্টি প্যারামিটার। মাল্টি প্যারামিটার না, আমাদের নামের মধ্যেই কিন্তু ফাংশনের কাজ বোঝা যায়। এটা স্বাভাবিক যে মাল্টি প্যারামিটার মানে আমাদের প্যারামিটার মাল্টিপল থাকবে। এখন কিন্তু আমাদের ফাংশনের মধ্যে মাল্টিপল প্যারামিটার আছে। আমার একটা প্যারামিটার হচ্ছে এ, আর আরেকটা প্যারামিটার হচ্ছে বি। আমরা এখানে এ ইন্টু বি প্রিন্ট করব। মাল্টিপল প্যারামিটার ডিক্লেয়ার করার জন্য আমরা প্রথম তো প্যারামিটার ডিক্লেয়ার করলাম, সাপোজ ইন্টিজার এ বি, পরে কমা দিয়ে সেকেন্ড প্যারামিটার ডিক্লেয়ার করতে হবে। আবার যদি আমি অন্য একটা প্যারামিটার সি ডিক্লেয়ার করতে চাই, আবার কমা দিয়ে সি প্যারামিটার ডিক্লেয়ার করতে পারবো। সাপোজ আমি তিনটা প্যারামিটার ডিক্লেয়ার করছি, তিনটার সাম আমি রিটার্ন করব। এখানে আমি তিনটা ভ্যালু দিয়ে দিই 1। আমাদের কিন্তু ভ্যালু দেওয়ার ক্ষেত্রে সেম ওয়েতে দিতে হবে। প্রথমে আমরা এর ভ্যালু দিব, যেহেতু আমাদের প্যারামিটার হিসেবে এ প্রথম ডিক্লেয়ার করা ছিল, আমরা এখানে প্রথম যে ভ্যালু দিব তা আমাদের এ এর মধ্যে স্টোর হবে। এ দিলাম, বি হিসেবে আমরা 2 দিলাম, সি হিসেবে 3 দিলাম। দেওয়ার পর আমাদের আনসার ক্যালকুলেট হয়ে আসবে এখানে আনসার ভেরিয়েবলের মধ্যে। আনসার ভেরিয়েবল প্রিন্ট করলাম, দেন আউটপুট 6 আসার কথা। আমাদের আউটপুট 6 আসছে। এটা হচ্ছে আমাদের মাল্টিপল প্যারামিটার। আবার এইখানে কিন্তু তুমি মাল্টিপল প্যারামিটারের মধ্যে সবগুলার যে ডাটা টাইপ সেম হতে হবে এমনও না। তুমি এইখানে ইন্টিজার হিসেবে নিছো প্রথম প্যারামিটার, সেকেন্ড প্যারামিটার তুমি লং লং নিতে পারো, থার্ড প্যারামিটার তুমি ক্যারেক্টার নিতে পারো। সেই ক্ষেত্রে তোমাকে ইনপুট ও ফাংশনের মধ্যে আমাদের আর্গুমেন্টও সেই অনুযায়ী পাস করতে হবে। প্রথমে আমরা 1 ইন্টিজারে আমাদের স্টোর হবে, তারপর 2 হচ্ছে কি আমাদের বিতে স্টোর হবে, সি এর ডাটা টাইপ হচ্ছে কি আমাদের ক্যারেক্টার। এবং সাপোজ আমাদের ক্যারেক্টার হিসেবে ক্যারেক্টার 3 দিয়ে দিলাম। এখন তো আমাদের এইটা রিটার্ন করলে হবে না, এখন আমরা চাচ্ছি যে আমাদের এইগুলা রিটার্ন করবে, তো এটা রিটার্ন করে রাখবে না। সাপোজ আমরা চাচ্ছি যে আমাদের এমন একটা প্রবলেম বললো যে এমন একটা ফাংশন ক্রিয়েট করতে বললো যেখানে একটা ইন্টিজার ভ্যালু দিবে, একটা লং লং ভ্যালু দিবে, আর একটা ক্যারেক্টার ডিজিট দিবে। আমাদের শিওর দিয়ে বললো যে এই যে আমাদের ক্যারেক্টার যে ভ্যালু দিবে সেটা একটা ডিজিট হবে, 0 থেকে 9 পর্যন্ত একটা ডিজিট দিয়ে দিবে। সেই ডিজিটকে আমরা ইন্টিজারে কনভার্ট করব, কনভার্ট করে সবগুলার সাম রিটার্ন করব। এখন ক্যারেক্টারকে ইন্টিজারে কনভার্ট করা কি সবাই জানো? আজকে কি দিয়ে যে করে, বেসিক্যালি এইটার একটা সহজ নিয়ম আমি যদি দেখিয়ে দিই যে সাপোজ আমার ক্যারেক্টার হিসেবে 8 দিছে ডিজিট। এখন যদি আমি ইন্টিজারে সেটা নিতে চাই, ইন্টিজার এ এর মধ্যে সিএইচ থেকে যদি আমি 0 ক্যারেক্টার মাইনাস করি, এই যে 0 ক্যারেক্টার মাইনাস করি, তাহলে আমাদের এই যে সিএইচ মাইনাস 8, মানে আমাদের এই যে 0, আমাদের 8 ক্যারেক্টার ছিল, 8 একটা ক্যারেক্টার ছিল, মাইনাস 0 একটা ক্যারেক্টার ছিল, এইটার ভ্যালু হিসেবে আমরা এই 8 কে ইন্টিজার হিসেবে পাবো। এইটা ব্যাকগ্রাউন্ডে আস্কি ভ্যালু নিয়ে কাজ করে। আস্কি ভ্যালুর সম্পর্কে কি আইডিয়া আছে?
এটা হচ্ছে গিয়ে আস্কি টেবিল, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আস্কি ভ্যালু থাকে, কম্পিউটার আমাদের সেই আস্কি ভ্যালুতে কনভার্ট করে সেইটা অনুযায়ী কাজ করে। সুতরাং এখানে যদি আমার এই যে 8 ক্যারেক্টার আছে, তো আমাদের ক্যারেক্টার হিসেবে 8 কোথায় আমার সেটা খুঁজে বের করতে হবে। ক্যারেক্টার হিসেবে আমাদের এই যে 8 এখানে আছে 8, এই 8 এর এই যে 8 আছে ক্যারেক্টার 8, এইটার আস্কি ভ্যালু কত, ক্যারেক্টার এটা আস্কি ভ্যালু 38, দেন ক্যারেক্টার 0, আমাদের ক্যারেক্টার 0 এখানে আছে, এর আস্কি ভ্যালু 30, আমরা আস্কি ভ্যালু পেয়ে গেছি। এখন কিন্তু এই কাজের মানে কি, যে দেখো আমরা ক্যারেক্টার মাইনাস এইটা করতেছি, তার মানে আমাদের ক্যারেক্টারের আস্কি ভ্যালু 38, এখানে এই যে কাজ হচ্ছে এখানে মধ্যে বেসিক্যালি আমাদের ক্যারেক্টারের আস্কি ভ্যালু যেটা এই যে সিএইচ ডাটা টাইপ সিএইচ ভেরিয়েবল, এইটার আস্কি ভ্যালু মাইনাস আমাদের এই যে ক্যারেক্টার 0 সেটার আস্কি ভ্যালু হবে। যেমন আমাদের এইটার আস্কি ভ্যালু 38, এটা এখানে হবে 38 মাইনাস 30, এটা কিন্তু আমাদের 8, মানে বেসিক্যালি আমরা এই যে 8 ডিজিটটা আমাদের ক্যারেক্টার ডাটা টাইপে ছিল সেটা আমরা ইন্টিজার ডাটা টাইপে পেয়ে যাব যদি আমরা কোনো ক্যারেক্টার ডিজিটকে 0th ক্যারেক্টার দিয়ে মাইনাস করি। এইটা অনেক কাজে লাগতে পারে, বেশি আমাদের মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আজকে ভ্যালুগুলো মনে থাকে না, সেই ক্ষেত্রে আমরা এইভাবে কনভার্ট করতে পারি। আর আমাদের এইটা কনভার্টেরও বিল্ট ইন ফাংশন আছে, সেই বিল্ট ইন ফাংশন আমরা নেক্সট ক্লাসে শিখব। যখন আমাদের কাজ ছিল যে আমাদের ফাংশনের মধ্যে 3 ধরনের ডাটা টাইপ পাস করব, সেগুলা আমাদের সাম করে আউটপুট দিবে। এখানে যদি আমরা ইনপুট নেই, এ আমাদের বি হচ্ছে লং ওয়ে ক্যারেক্টার সি, সবগুলো ইনপুট নিলাম, নেওয়ার পর আমরা আমার আনসার মধ্যে ফাংশন কল করলাম, ফাংশন এ বি সি। এখন কিন্তু আমাদের যে ক্যারেক্টার সি সেটাকে ডিজিট সিতে আমাদের কনভার্ট করতে হবে ইন্টিজার ভ্যালুতে। আমরা সাপোজ ইন্টিজার সি সি একটা নিলাম, ওই ক্যারেক্টার সি মাইনাস 0th ক্যারেক্টার, আমরা এখন এই 0th ক্যারেক্টার যেটা ছিল সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে ফেলছি। এখন আমাদের জাস্ট আচ্ছা এই রিটার্ন, এই যে আমরা এখানে যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি টেম্প এ প্লাস বি প্লাস সি রিটার্ন টেম্প, এখানে প্রথমে কি করছি আমরা, যে প্রথমে ক্যালকুলেট করে একটা ভেরিয়েবল রিস্টোর করছি, তারপর সেই ভ্যালুটা পাস করছি। এইটা না করে আমরা ডিরেক্ট এই ক্যালকুলেশনটা পাস করতে পারি। এখানে কাজ কি করবে, যে সে প্রথমে ক্যালকুলেট করবে, করার পর যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা রিটার্ন করবে। যদি আবার আমরা 1 2 3 দিই, আসবে আচ্ছা এই যে এখানে ভুল করছিলাম, আমরা কিন্তু ক্যারেক্টার সি এর সাথে প্লাস করছি, এখানে ইন্টিজারের সাথে প্লাস করতে হবে। আমাদের 6 আসছে। আর এখানে এই যে 3 যে ইনপুট নিছে সেটা কিন্তু সে ক্যারেক্টার ডাটা টাইপে ইনপুট নিছে, ইন্টিজার ডাটা টাইপে নয়, কিন্তু আমরা সেটাকে ইন্টিজারে কনভার্ট করছি, কনভার্ট করার পর সবগুলোর সাম বের করছি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে?